সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় লাঞ্ছিত নারী, কলঙ্কিত নববর্ষ। আর এ নিয়ে আমাদের সাথে আজকে যারা উপস্থিত রয়েছেন আলোচনায় আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই রয়েছেন সুলতানা কামাল, বিশিষ্ট মানবাধিকার কর্মী। রয়েছেন অধ্যাপক মেহতাব খানম, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন লিটন নন্দী, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদের ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে রাজধানীতে বেগম জিয়ার গণসংযোগ। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচার প্রচারণা। পাড়া মহল্লায় ঘুরছেন প্রার্থীরা। আওয়ামী লীগ করে দেশের উন্নয়ন আর বিএনপি করে সম্পদ ধ্বংস, বললেন প্রধানমন্ত্রী। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলের 3টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত, সারা দেশে প্রতিবাদ। তবে পুলিশ বলছে বিবস্ত্র করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধামরাইয়ে বাস প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ নিহত 7। সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মারা গেছে আরও 9 জন। এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয়ের আশাবাদ টাইগার অধিনায়ক মাশরাফির, বললেন সিরিজ জেতাই লক্ষ্য। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়, লাঞ্ছিত নারী, কলঙ্কিত নববর্ষ। আপনারা বুঝতেই পাচ্ছেন কোন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় করতে চাচ্ছি। খুবই দুঃখজনক, কলঙ্কিত একটি বিষয় যে আমাদের এবারের নববর্ষের অনুষ্ঠানে নারীদের লাঞ্ছনা করা হয়েছে। কিছু যুবক সেটা করেছেন এবং সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টি হচ্ছে যে পুলিশ নির্বিকার ছিল। পুলিশ দায়িত্ব পালনে চরম ব্যর্থতায় পরিচয় দিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি পুলিশের বক্তব্যে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কিছু ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশের চেষ্টা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, আমরা যা শুনেছি। তা আমরা আজকে মানে এই জন্য তো আসলে মানে কি বলবো, আমরা পুরুষ যারা তারা তো ভীষণ লজ্জিত। আমরা সবাই এই লজ্জা আমাদের রাখার জায়গা নেই এবং আমরা ক্ষমাপ্রার্থী আমাদের নারী জাতির কাছে। কিন্তু তারপরও আমি বলবো যে লিটন নন্দী আমাদের এখানে যিনি উপস্থিত আছেন আজকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি, তিনি কিন্তু সেদিন খুব সাহসী ভূমিকার পরিচয় দিয়েছেন এবং কিছুটা হলে আমাদের লজ্জা থেকে বাঁচিয়েছেন হয়তো বলা যেতে পারে। তো আমরা লিটনের কাছ থেকে প্রথমে একটু পুরো ঘটনাটা খুব সংক্ষেপে একটু শুনে আসি। ঘটনাটি ছিল যে আসলে নববর্ষের মতো এবছরও নববর্ষ 1422 উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুত ছিল। আমরা একটা কাজে আমাদের প্রচারণা একটা কাজে আমরা শাহবাগ গিয়েছিলাম ছাত্র ইউনিয়নের ছেলেপেলে। ওখান থেকে আমরা ব্যাক করি, 8-9 জন ছিলাম। ওখান থেকে আমরা 3-4 জন আলাদা হয়ে যাই, আমরা 3 জন আগে চলে আসি। তো পুরো রাস্তাটায় জ্যাম ছিল। আমরা ওখানে আসি, টিএসসিতে এসে দেখি খুব বাজে অবস্থা এবং ওখানে কিছু যুবক, এবং দেখছি কিছু যুবক বলবো না, আমি তাদের হায় নাই বলবো। এটা খুব প্ল্যান একটা গ্রুপ, এটা কোনো বিচ্ছিন্ন না, আমি প্রথমেই বলে রাখি। এবং 2-3টা গ্রুপ যারা এই শ্রদ্ধা গেটের মুখটা বন্ধ করে আছেন উল্টো দিক থেকে যাওয়ার জন্য, যাতে করে ওই ঘরে বেরোতে না পারেন। এবং দেখছি বিভিন্নভাবেই নারীদেরকে যৌন হয়রানি বা যৌন নির্যাতন করার চেষ্টা করা হচ্ছে। তো এটা দেখে আমার সঙ্গে তখন ছিলেন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক সুমন সেনগুপ্ত ছিলেন এবং মাহফুজুর রহমান নামে একজন ছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের নেতা। আমরা বললাম যে এখানে খুব মারাত্মক ধরনের স্যাবোটাজ হতে যাচ্ছে এবং আমাদের মনে হয় প্রোটেস্ট করা হচ্ছে, আমরা যাই। তো আমরা গেলাম, যে দেখি কি খুব বাজে অবস্থা। এবং যখন একটা নারী বের হচ্ছেন গেট থেকে, তখন তাকে কি করা হচ্ছে, ঘিরে ফেলা হচ্ছে। এবং ঘিরে ফেলাটা খুব খুবই তাদের খুব পরিকল্পনা মাফিক। ধরেন একজনের সঙ্গে গার্জিয়ান আছেন, তো গার্জিয়ান কি করছেন, ঘুরে ফেলে 3 জন ঢুকে যাচ্ছেন, গার্জিয়ান আলাদা হয়ে যাচ্ছে। আপনারা ফুটেজগুলো দেখলে বুঝবেন, গার্জিয়ান আলাদা হয়ে যাচ্ছে।
তো তখন ওই মেয়েটাকে ঘিরে ফেলা হচ্ছে। এইভাবে এরা অনেকক্ষণ ধরে হচ্ছে। তখন ধরেন 5:30 থেকে 6টা পর্যন্ত এই ঘটনা ঘটছে। তো আমরা এর মধ্যে থেকে প্রোটেস্ট করি এবং সর্বোচ্চ চেষ্টা করি। ওখানে আমি ফুটেজেও দেখা যাবে যে আমি এলোপাথারি মানে চেষ্টা করছি, মেরে ধরে যেভাবে হোক ওই জায়গাটা মফটাকে সরে দেওয়ার চেষ্টা করছি, ওখানকার নারীদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। একটা পর্যায়ে 6টার পরে দেখি হচ্ছে রাজু ভাস্কর্যের দক্ষিণ সাইডটাতে, যেটা হচ্ছে টিএসসির মুখী যে রাস্তাটা, এটা কিন্তু মূল রাস্তার উপরে দিন ধরনের নির্যাতনগুলো হচ্ছে। গেটে কি হচ্ছে সেটা তো আমি নাই বললাম, কারণ গেটের দিকে আমি যাইনি, মূল রাস্তার পরে এটি হচ্ছে। তো ওখানে যে দেখি একটা বিশাল একটা আর্তনাদ চিৎকার আসছে একটা মেয়ের। তো ওখানে আমরা সঙ্গে সঙ্গে 3জন ছুটে যাই। ছুটে যেয়ে আমরা তখন ওখানে এলো পাথারি ঘুষি কিল মানে সর্বশক্তি প্রয়োগ করে ওই জায়গাটাকে ফাঁকা করার চেষ্টা করি। অনেক পরে ফাঁকা করতে পারি। ফাঁকা করতে পারার পর যেটি হচ্ছে আমরা ওই বিভৎস মানে এবং ওই কুৎসিত হায়নাদের মানে যে যৌন সন্ত্রাসীদের যে সেটি দেখতে পাই যে একটা নারী প্রায় বিবস্ত্র হয়ে পড়ে আছেন, তার শাড়ি প্রায় অর্ধ অবস্থা খোলা, এবং আমি আর বর্ণনা নাই গেলাম। তো তার হাজবেন্ড তাকে জড়িয়ে ধরে আছেন, তারা দুজনে পড়ে আছেন, জড়িয়ে ধরে আছেন। তো তখন আমরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে 4-5টা ফাঁকা করার চেষ্টা করি। আমার তখন এই পাঞ্জাবিটি পরা ছিল, আমি এই পাঞ্জাবিটি তখন খুলে দিই। খুলে দিয়ে তখন তার হাজব্যান্ড ওই পাঞ্জাবিটা দেখেন, মেয়েটি মুখ ঢাকা ছিলেন। এবং আমি দেখি এতদিন পর্যন্ত অস্বীকার করা হয়েছে এই ঘটনাটি, যে কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। আমি একটু আগে আপনাদের সম্পাদকীয়তে যে এইটা দেখলাম, মানে যে প্রথমে শিরোনামটা দেখলাম, ওখানে যে বৃত্তের মধ্যে যাচ্ছে কোলে করে মেয়েটিকে নিয়ে যাচ্ছে, তো আমি এই মাত্রই দেখলাম, এটার পূর্বে আমি এখনো দেখিনি, ফুটেজটা ছাড়া হয়েছে। তো ওকে কোলে করে নিয়ে যাওয়া হয়, আমরা ওখানে একটা রিক্সা তুলে দিই, আমরা কর্ডন করে রিক্সা নিয়ে যাই, মেয়েটা পরে রোকেয়া হলে যায়। ও রিক্সা যখন ওঠে ফুট তুলে দিয়ে তখন আমার পাঞ্জাবিটা দিয়ে দেয়। তো তারপর হচ্ছে রিক্সা রোকেয়া হলে যে ওখান থেকে তার বাসায় চলে যায়, তারপর আমার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি, মানে ওইটা হচ্ছে ওইটা। তো ওখান থেকে আমরা এসে আরো ভয়ঙ্কর দৃশ্য দেখি, তখন থেকে চারপাশে ঘটনাগুলো ঘটছে, একটা না, একসঙ্গে 3-4টা ঘটনা। এমনও ঘটনা আছে বাচ্চার সামনে মাকে নিপীড়ন করা হচ্ছে, এদিকে দেখেছি 11 বছর একটা কিশোরীকে তাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। হ্যাঁ, এরকম বহুত ঘটনা। এবং কি ভূমিকা ছিল ওইটা আসছি, মানে এরকম বহুত ঘটনা ঘটেছে। খুবই আশ্চর্যের বিষয়, আমরা আগের দিনে শুনেছিলাম 3 স্তর 4 স্তর, হ্যাঁ, এরকম অনেক ধরনের স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু খুব অদ্ভুত বিষয় হচ্ছে ওই দিন ওই এত হাজার হাজার মব বা জনঢল, এটাকে ঠেকানোর জন্য মাত্র ওই দিন ওই ঘটনাস্থলে গেটে মাত্র 2জন পুলিশ ছিলেন, এবং আরো পুলিশ ছিলেন। পুলিশ দাবি করছেন 20 জন সদস্য ছিলেন। হ্যাঁ ছিলেন, কোথায় ছিলেন? ডাচ বাংলা বুথের অধিকৃততে বসেছিলেন আর মিলন চত্বরে বসেছিলেন। তো ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না। 5টা থেকে 6:30 পর্যন্ত এই 1 ঘন্টার মধ্যে ওখানে 2জন বাদে আর কোনো পুলিশ ছিলেন না। 6:30টার পরে কিছু পুলিশ আসেন এবং তারা তখনই করে 7টার দিকে পরিস্থিতির কন্ট্রোলে আসে। তো আমার এখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে ধরুন আমি ওখানে দেখবেন ভিডিও ফুটেজ আমি বারবার 2-3বার পুলিশের কাছে গিয়েছি, আমি যেয়ে বলছি আপনারা পুলিশ ডাকেন, এটা কন্ট্রোল করা যাচ্ছে না, এখানে খুব বড় ধরনের নারী মানে যৌন হয়রানির ঘটনা ঘটছে। তখন তারা নির্বিকার, তারা মাঝে মাঝে লাঠিচার্জ করেন, করে আবার জায়গায় দাঁড়ায়। এর ফলে আরো বেশি বিপদ হয়। কি হয়, নারীগুলো পড়ে যায়। যখন এই নারীগুলো পড়ে যান তখন ওটাকে ঘিরেই ওই ধরনের গ্রুপ, এই 2-3টা গ্রুপ। তো এটার পরে এই ধরনের ঘটনা ঘটে। আমার বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়াজুল্লাহ, সে হচ্ছে প্রক্টর স্যারকে ঠিক 6টা 27 মিনিটে ফোন দেন, স্যার এখানে খুব অবস্থা খারাপ, আপনি মানে যেভাবে ব্যবস্থা নেন। হ্যাঁ, তো আমি ফোন দিই 7:30টায়। একটা পর্যায়ে 6:30 ঠিক 7টার কাছাকাছি সময় যে আমার শরীরের বল ফুরিয়ে যায়, কারণ অনেক সময় ধরে আমি করি, পড়ে যাওয়ার পর ওখানে লাথি ইটি খেয়ে আমার হাতটা ভেঙে যায়, আমি একটু পড়ে যাই। তো ওই সময় একটা মেয়েকে আসলে মানে ওই একটা মেয়ে যার জামা টামা ছিঁড়িয়ে ফেলায় বট গাছের কর্নারের দিকে, তো তখন তাকে বাঁচাতে যে বা মেয়েটা সেন্সলেস হয়ে যায়, তারপরেও ওর উপর সকল যৌন সন্ত্রাসীরা এই ধরনের যৌন হয়রানির শিকার করতে থাকে। তো আমি যখন 7:30 প্রক্টর স্যারকে ফোন করি, প্রক্টর স্যার বলছেন যাচ্ছে, তখন আমার 7:30টার পরে আমাদের কিছু বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তুহিনের নেতৃত্বে কিছু আমাদের ছেলেবেলে প্রক্টর স্যারের সঙ্গে দেখা করতে চান। খুব আইরনিক বিষয় হচ্ছে এইটা যে ওখানে যৌন নির্যাতনের মতো ঘটনা ঘটছে টিএসসির মতো জায়গাতে, প্রক্টর স্যার রুমে বসে দাবা খেলছেন কম্পিউটারে, এবং খুব আইরনিক। তখন আমরা যখন আমাদের কর্মীরা যখন প্রশ্ন করলেন প্রক্টর স্যারকে যে স্যার আপনি এখানে এই ধরনের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, আপনি এখানে বসে আছেন, তখন তিনি বললেন যে আমি যেয়ে বা কি করতে পারতাম। হ্যাঁ, তো আমি তখন তাকে পরবর্তী প্রশ্ন করি, স্যার আপনি যদি ওখানে যেয়ে বা কিছু না করতে পারেন, খুব অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি বলছি, তাহলে আপনি এখানে চেয়ারে থেকেই বা কি করতে পারবেন? আপনার তো দরকার নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, প্রক্টোরিয়াল বডির প্রধান হিসেবে। ধন্যবাদ লিটন নন্দী, আবার আসবো পরে আপনার কাছে। আমি সুলতান আপা, কি বলবো, আমি জানি না আপনি এখন কি বলবেন। এই ধরনের ঘটনা
এর আগেও কিন্তু একবার ঘটেছিল, আমরা জানি, বাঁধন নামে একটি মেয়ের 1999 সালে 31 নাইট সালে সেটা ছবি এসেছিল, তাই পুলিশ হয়তো অস্বীকার করতে পারেনি। এবার পুলিশ তো অনেকটা অস্বীকারই করছে, আমরা বলবো। পুলিশের অস্বীকার করার ঘটনায় আমরা ক্ষুব্ধ হতে পারি, শুধু ক্ষুব্ধ না, ক্রোধান্বিত হতে পারি, কিন্তু খুব আশ্চর্য হওয়ার তো কিছু নাই। কারণ আমরা বাঁধনের কথা আমরা বললাম, বাঁধন 31শে ডিসেম্বর রাত্রে সেরকমভাবে টিএসসিতেই আবার নানা এই যৌন আক্রমণের শিকার হয়েছিল, যৌন হয়রানির শিকার হয়েছিল, কিংবা নির্যাতন বলি, যে নির্যাতনের শিকার হয়েছিল। কিন্তু বইমেলাতেও আমরা দেখেছি যে যেখান থেকে প্রবেশদ্বার তার পাশে তারা দাঁড়িয়ে থাকে এবং ওখান দিয়ে যখন মেয়েরা ঢোকার চেষ্টা করে, কিংবা ঢুকতে তো হবেই ওখান দিয়ে, সেই সময় তাদের উপরে হামলা করে, সেরকম ঘটনাও কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা, প্রতিনিয়ত ঘটছে। এবং একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, সেটা হলো যে আমাদের মেয়েরা কিংবা আমরা কোন সময় অনেক স্বতঃস্ফূর্তভাবে বেশ খোলামেলাভাবে বাইরে আসি, সেগুলি হলো যখন বইমেলার মতন একটা বিষয় চলতে থাকে, নববর্ষের উৎসব হয়, পয়লা কিংবা 21শে ফেব্রুয়ারি, 31st নাইটও আমাদের দেশে এখন বেশ ভালোভাবে উদযাপন করা হয়, ছেলেরা মেয়েরা একসাথে বের হয়। মানে যখন একটা খোলা মনে উন্মুক্ত জায়গায় আমরা যখন কোনো উৎসবে অংশগ্রহণ করতে যাই, যোগ দিতে যাই, তখনই কিন্তু আমাদের উপরে এই হামলাগুলি হতে থাকে। অর্থাৎ এটার ভিতরে কিন্তু একটা মানসিকতার প্রতিফলন আমরা দেখতে পাই। সেটা হলো যে মেয়েরা তো ঘরে বাইরে কোথাও সেরকম ভাবে নিরাপদ নয়, সেটা তো আমাদের হিসাবের মধ্যেই আছে। কোনো রাজনৈতিক দলের হিসাবও না, বিরোধী দলের হিসাবও না, বিবিএস থেকেই যেই পরিসংখ্যান দেওয়া হয়েছিল যে 87% নারী ঘরের অভ্যন্তরেই নির্যাতনের শিকার হন। কিন্তু বাইরে বেরোলেও, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানগুলিতে যখন আমরা যোগ দিতে যাই, তখনই কিন্তু মেয়েদের উপরে হামলাটা অনেক বেশি হয়, নির্যাতনটা অনেক বেশি হয়। অর্থাৎ বোধহয় একটা এখানে মনের একটা ব্যাপার থাকে, মানসিকতার একটা ব্যাপার থাকে, যে মেয়েদেরকে এই সমস্ত জায়গায় যাওয়াটা যদি বন্ধ করে দেয়া যায়, তাহলে কিন্তু যেই প্রগতিশীল সংস্কৃতির একটা চর্চা, প্রগতিশীল সংস্কৃতির যে একটা ছড়িয়ে পড়া, সেটাকে কিন্তু অনেকখানি আটকে ফেলা যায়। এবং এই সমস্ত কাজ যারা করে তাদের কিন্তু সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয় দেখিয়ে রাখা। এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যেটাকে আমাদের মনে হবে ভয়াবহ, ভয়ঙ্কর, এবং সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো না। এবং এখন যেই বিষয়টা আমাদেরকে আরো বেশি পীড়া দেয়, সেটা হলো যে রাষ্ট্রীয় ব্যবস্থাও এখানে কোনো সুরক্ষার ব্যবস্থা হয় করতে পারছে না, কিংবা করছে না। একটা কথা এখানে উল্লেখ করে আমি শেষ করি, যে কথাটা অনুষ্ঠানে আসার আগে বলছিলাম, যে মেয়েদের জন্য কিন্তু সূর্যাস্ত আইন অনেক দিন ধরেই আছে, ছিল। এমনকি যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা যখন আবাসিক হলগুলিতে থাকি, তখনও বলে দেওয়া হয় যে সন্ধ্যার পরে তোমরা আর বাইরে থাকবে না। ক্রমশ এই যে যারা মুক্ত বুদ্ধির চর্চা, মুক্ত চিন্তার চর্চার বাইরে কাউকে কিংবা পথটাকে বন্ধ করে দিতে চায়, তারা কিন্তু ক্রমশ আমাদের পরিসরগুলি শুধুমাত্র নারীদের জন্য না, প্রগতিশীলতার জন্যই রুদ্ধ করে দিতে চাইছে। কারণ এবার যদি মনে থাকে আমাদের, যে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ এসেছিল যে 5:30টার মধ্যে আপনারা সমস্ত অনুষ্ঠান শেষ করে ফেলবেন। তো সূর্যাস্ত আইন এখন সমস্ত প্রগতিশীল মানুষের উপরেও প্রযোজ্য করে দেওয়ার চেষ্টা চলছে। তো আসলে আমরা আবার আসবো। আমি একটু মেহতাব আপা আপনার কাছে যাই। আপনি মানে সাইকোলজির একজন মানুষ হিসেবে, এই যে মনস্তত্ত্ব, মানে ছেলেদের বা পুরুষদের, এটা আমরা জানি যে পুরুষদের ভেতরে একটা পশুত্ব, সব মানুষের ভেতরে একটা পশুত্ব বাস করে, কিন্তু সেটাকে চাপা দিয়ে রাখা, সেটাকে নিয়ন্ত্রণে রাখা, সেটাই হচ্ছে একজন সংস্কৃতিবান বা শিক্ষিত মানুষের ধর্ম। কিন্তু এই যে ব্যাপারটা আমরা দেখছি, এইটা তো কি বলবো আমরা, এটা কি জন্যে এই প্রবৃত্তিটা এত বেশি করে আমরা এখন দেখছি? মানে আমি প্রথমত আমি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমার মানে আজকের অনুভূতিটা আমি ব্যক্ত করতে চাইছি, যে আমি অনেকগুলো নিঃশ্বাস ওখানে নিয়েছি এখন পর্যন্ত, অনেক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আছি, কাজে ওখানে কিছু ঘটলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা মানে অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাই। সেটা একটা আমাদের সবার জন্য লজ্জা। আমি বলবো, একটু আগে লিটন যেটি বলছিল যে প্রক্টরকে সে গিয়ে দেখেছে উনি খেলছেন, কম্পিউটার গেম খেলছেন এবং কোনো দায়িত্ব নিচ্ছেন না। তো উনি তো একজন শিক্ষক, কাজে শিক্ষক সমাজের একজন অংশ হিসেবে আমিও কিন্তু খুব লজ্জা পাচ্ছি বিষয়টাতে।
তো সেটা সেটা আমার একটা একটা ভাবনার একটা দিক। আর যেটা আপনি বলছিলেন যে আমাদের এই যে মানসিকতা, এই মনোভাব, এটা সৃষ্টি, তো আমি সুলতান আপার কথা সূত্র ধরে বলবো যে আমার মনে হয় মানে মানে সার্বিকভাবে মেয়েদের প্রতি যে শ্রদ্ধা তৈরি করা আমাদের ছেলে সন্তানদের মধ্যে, আমি যেই ছেলেগুলো করেছে তারা তো কারো না কারো সন্তান, কোনো না কোনো পরিবারে তারা বড় হয়েছে, কাজে তারা বিচ্ছিন্ন তো কেউ না, আমাদের সমাজেরই মানুষ। তাহলে এরা কোথায় বড় হয়েছে, কাদের কাছে বড় হয়েছে, তাদের পরিবার থেকে তাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে, কি ধরনের মূল্যবোধ তাদের রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের আসলে ভীষণভাবে ভাবা উচিত। আমি কিন্তু পারিবারিক চর্চাগুলো খুব পাই আমার প্র্যাকটিসে, আমি যেহেতু কাউন্সিলিং করছি, আমি সারাক্ষণই ভাবি যে পরিবারের ভেতরে যে চর্চাগুলো হচ্ছে, যেটা সুলতান আপা বলেন যে 87% মেয়ে পরিবারের ভেতরে নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে। আমার মনে হয় মেয়েদের সম্মান, মেয়েদের অধিকার, এই জায়গাটাতে বোধহয় আমাদের অনেক নতুন করে ভাবতে হবে, কারণ মেয়েরা আসলে অধিকার পাচ্ছে না বাংলাদেশে। মেয়েদেরকে আমরা অধিকার দিয়ে যদি সেই আইন তো প্রয়োগ কোথাও নেই, আমরা এই কথাগুলো বলতে গিয়ে নিজেরই কেমন নিজের কাছে বোকা বোকা এবং লাগছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে ভারতীয় যে নির্ভয়া যে মেয়েটা গত বছর দিল্লিতে যেটা হলো, হ্যাঁ, সেটা বিবিসি যেই ডকুমেন্টারিটা করেছে সেটা পরে ব্যান, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওটা ব্যান করে দিয়েছে, কিন্তু ওইখানে যে কথাগুলো ছিল তার আইনজীবীরা যেটা বলছিল যে মেয়েরা কেন বাসা থেকে বেরোবে, তারাও কিন্তু মানে একই মানসিকতা কিন্তু সব জায়গায় কাজ করছে না, কাজ করছে, কিন্তু তারপরেও আমি ওখানকার যে মানে সাড়াটা দেখেছিলাম সেটা কিন্তু একটা অভূতপূর্ব সাড়া ছিল। আর আরেকটা জিনিস, আমি একটা ঘটনা আজকে মনে পড়ে গেল, যে একটি ঘটনা কিন্তু শাহবাগে ঘটেছিল, আপনার খেয়াল আছে কিনা, যে পুলিশ বুট দিয়ে, জুতা দিয়ে একটা মেয়ের পিঠে লাথি দিচ্ছে, সেটার ফুটেজও এসেছিল। আমরা কিন্তু জানি না সেই পুলিশ অফিসারের আদৌ পরে কিছু হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে এই যে আমাদের সংস্কৃতিটা তৈরি হয়ে গেছে বাংলাদেশে, কোনো কিছুর জন্য কোনো পানিশমেন্ট নেই, এই সংস্কৃতিতে বাস করলে কিন্তু, বিশেষ করে যখন মেয়েদের উপরে কিছু সেটা যেন মেয়েদের দোষেই হয়েছে এরকম একটা ভাব করে। পুলিশের আপনার দুটো ঘটনা কিন্তু আমরা এর মধ্যে দেখলাম, যেখানে পুলিশের চরম অবহেলা আমরা চোখে পড়েছে, অভিজিৎ রায় হত্যাকাণ্ডে ও আমরা দেখলাম, এবং এই ঘটনাটায় পরপর দুটো ঘটনায় পুলিশ কিন্তু চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিন্তু পুলিশের আমরা কিন্তু দেখিনি যে পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বা কোনো তদন্তে বলা হয়েছে যে পুলিশ কতটা দোষী। অবশ্যই এটা কি খুঁজে বার করা খুব কঠিন যে ওই সময় কারা কর্তব্যরত ছিল, এবং ছেড়ে দিয়েছে তো আপা, আমি তো শুনলাম যে ছড়ার পরে ছেড়ে দিয়েছে, লিটন বলতে পারবে। হ্যাঁ, সেটি হচ্ছে আপনারা যদি ফুটেজগুলো দেখেন, দেখবেন হচ্ছে সন্ধ্যার দিকে 3 জন ডিবি পুলিশ একজন যৌন সন্ত্রাসীকে ধরছেন, ধরার পরে দেখুন ওই সেই যৌন সন্ত্রাসীকে আবার 2 মিনিট পরেই আবার দেখা যাচ্ছে ঘোরাফেরা করতে। এক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখবেন আরেকটা ফুটেজে দেখবেন যে ওখানে 4 জন পুলিশ মিলে একটা যৌন সন্ত্রাসীকে ধরছেন, ধরে মারছেন, মারার পরে তাকে ছেড়ে দিয়েছেন। তৃতীয় ঘটনাটি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক 2 জনকে ধরে এসআই আলী আশরাফ নামে তার কাছে দিয়েছেন। তিনি বলেছেন একে মারার সময় আমার এখন নেই, মারতে গেলে আরো বেশি ওই পাশে, এবং মারা তো তার কাজও না, না কাজ না, সেটি হচ্ছে আপনি একে রাখেন, হ্যাঁ আপনি একে অ্যারেস্ট করে রাখেন। তাহলে পুলিশ শেষ পর্যন্ত কাউকে অ্যারেস্ট দেখাতে পারেনি। এখন পুলিশ যে দায়িত্ব অবহেলা করেছে তার প্রধান একটা সিনারি আমি বলি, যেটি হচ্ছে ওখানে 19টি সিসি ক্যামেরা ছিল পুরো টিএসসি এবং সরদ দুইটা। আচ্ছা, এখন আমাদের সিসি ক্যামেরার কাজগুলো কি? সিসি ক্যামেরার কাজগুলো হচ্ছে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য। সিসিটিভিটা যেখান থেকে মনিটরিং করা ছিল সেটা ছিল যে ঘটনাস্থলটা ছিল তার ঠিক 20 গজ কাছে, ঠিক সরবদানের গেটের পাশে ছিল ডিএমপির সাব কন্ট্রোল বুথ। তাহলে ওইখান থেকে সিসিটিভি গুলো মনিটর করা হচ্ছিল। এখন তাহলে আমি যদি বলি, তাহলে ওই যে এখন আজকে এসে আমরা সিসিটিভি গুলো দেখছি, ফুটেজ গুলো চেক করছি, ওই সময় যে দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা বা যিনি ছিলেন মনিটরটাকে মনিটরিং করার জন্য, তিনি অবশ্যই দায়িত্ব ফাঁকি দিয়েছেন, হয় তিনি ঘুমাচ্ছিলেন অথবা তিনি অনুপস্থিত ছিলেন। আমি একটু কথা বলি, একটা মানে অনেকদিন ধরেই বলার চেষ্টা করছি আমি, এবং এই কথাটা যেন যায় কর্তৃপক্ষের কানে। আমার কিন্তু পূর্ণ সহানুভূতি রয়েছে যে আমাদের দেশের পুলিশ বাহিনীর ওই স্তরের সদস্যরা ভীষণভাবে কম বেতনে কাজ করতে হয় তাদের কর্তব্য ঘন্টা নিয়ে আমরা অনেকবার অনেক আপত্তি জানিয়েছি, বারবার করে কথা বলেছি। কিন্তু রাস্তায় বেরোলে আমাকে যেটা ভীষণভাবে উদ্বিগ্ন করে এই দৃশ্যটা দেখে, যে যেখানে পুলিশ কর্তব্যরত আছে হয় তার কানে মোবাইল ফোন, সে মোবাইল ফোনে কথা বলছে, যেখানে একাধিক পুলিশ সদস্য একসঙ্গে রয়েছে
তারা নিজেদের মধ্যে গল্প করছে, কিংবা তিনজন মিলে মোবাইলে কি দেখছে সেটাও মাঝে মাঝে আমার প্রশ্ন ওঠে যে তিনজন মিলে এত মনোযোগ দিয়ে মোবাইল ফোনের মধ্যে তারা কি দেখতে থাকে, এবং নয়তো এমন ভাবে বসে আছে দেখলে মনে হয় না যে তারা কর্তব্যে আছে। এই প্রশিক্ষণগুলি কি তাদের হয় না যে যখন তারা একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তারা যখন কর্তব্যরত অবস্থায় থাকবে, তাদের যে যেটাকে বলে অ্যালার্ট থাকার যে ব্যাপারটা আছে, চোখের সামনে দিয়ে কি হয়ে যাচ্ছে, কে যাচ্ছে না যাচ্ছে, কি বৃত্তান্ত, যানজট, যে যার ইচ্ছা নিয়ম ভাঙছে, বলবে হ্যাঁ এরকম একটা উশৃঙ্খল জাতিকে নিয়ন্ত্রণে আনা খুব কঠিন। বিশেষ করে রাস্তায় যখন বেরোয়, মোটরসাইকেল যারা চালান তারা কোনো নিয়ম কানুন মানতে চান না, এগুলি সমস্তই সত্য। কিন্তু আমি কোনোদিন দেখি নাই কোনো পুলিশকে একমাত্র রিকশাওয়ালাদেরকে তাদের ব্যাটন দিয়ে মাঝে মধ্যে বাড়ি দেওয়া ছাড়া আর কোনোভাবে কোনো কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, কিংবা যারা ট্রাফিক পুলিশ না, ট্রাফিকের দায়িত্বে নাই, একটু দূরে দাঁড়িয়ে আছেন, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে গল্প স্বল্প করছেন। কিংবা এখন এই যে মোবাইল নিয়ে একটা সার্বক্ষণিকভাবে তারা কিন্তু মোবাইল কানে দিয়ে গল্প করে যাচ্ছে, তারা কোনো দিকে কোনো লক্ষ্য রাখে না। তাদের এই যে কিছুদিন আগে তারা ভীষণভাবে নিজেরাও অপদস্থ হয়েছে, কিন্তু তারা মার খেয়েছে, মৃত্যুবরণ পর্যন্ত করেছে। ওদেরকে যে কোনো দুষ্কৃতকারী যে কোনো অবস্থাতে আক্রমণ করে কিন্তু যে কোনো ধরনের ক্ষতি করে ফেলতে পারে, কারণ তাদের মধ্যে কোনো রকম সেই সজাগ ভাবটাই নাই। এই জিনিসগুলি কিন্তু পুলিশ বাহিনীর যারা উপরের দিকে আছেন, যারা নীতি নির্ধারণীতে আছেন কিংবা এই সমস্ত নিয়ে কাজ করেন, তাদের ভালো করে লক্ষ্য করা উচিত যে যেই কয়জনই, আমরা হিসাবটাও জানি যে অনেক বেশি সংখ্যক লোকের জন্য অনেক কম সংখ্যায় পুলিশ রয়েছে, কিন্তু সেখানেও তো তাদের দক্ষতাটা বাড়াবার কিংবা দক্ষতাটা ব্যবহার করার একটা ব্যাপার আছে। কাজেই লিটন যে কথাটা বললো যে পুলিশ যে দাঁড়িয়ে আছে, এটা তো আমি রীতিমতো চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা কিছুই করছে না। অভিজিতের ব্যাপারেও তারা একই কথা বলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ছেড়ে দিচ্ছে কেন, মানে হোয়াট ইজ ইওর এক্সপ্লেনেশন? একটি কথা বলতে চাই, আমি গতকাল থেকে বলে আসছি, সেটি হচ্ছে ধরেন তারা বলছে যে বিবস্ত্র মতো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আজকে ফুটেজে আমি দেখলাম, আজকে ফুটেজে মনে হয় পাওয়া গেছে। আমি যে কথা এতদিন ধরে বলে আসি, তারা বারবার আমাকে এটা অস্বীকার, যে আমি ভুল বলছি, মিথ্যা বলছি, এটা একটি বলার একটা চেষ্টা করেছেন। আমি বলতে চাচ্ছি, তারা যদি বিবস্ত্র ধরলাম, এই ঘটনাটাকে ব্র্যাকেট রাখলাম, না না, বিবস্ত্র ধরা হয়নি, আমি ওই অংশ ব্র্যাকেট রাখলাম, তাহলে স্টিল গতকাল পর্যন্ত যে ফুটেজগুলো এসেছে, আজকে সকালে যে ডিএমপি থেকে যে বিবৃতি দেওয়া হলো, তার আগ পর্যন্ত যে ফুটেজগুলো এসেছে, সেখানে একটা ফুটেজে 10টা যৌন হয়রানির ঘটনা চিহ্নিত করা গেছে। তাহলে ওইগুলা কি তারা মনে করেন না যৌন হয়রানি? ওগুলা কি মনে করেন যে তারা যে একটা অনুষ্ঠানে বেরোলে নারীরা এতটুকু শিকার হবেন? মানে এইটার কি বাংলাদেশের সমাজে নারীদের, মানে বাংলাদেশ রাষ্ট্রের কাছে নারীদের দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, এটা খুবই আশ্চর্য না? আমাদের সাথে একজন দর্শক ফোনে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি আনোয়ার হোসেন, চিটং থেকে বলছিলাম। বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে অভিজিৎ হত্যাকাণ্ডের সময় বলা হচ্ছে যে পুলিশের দুর্বলতা পরিলক্ষিত হয়েছে, আবার বর্তমান যে ঘটনাটি সেটাতেও পুলিশের দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। তো এখন যেটা যে ওইখানে যিনি ওসি আছেন, যিনি এসি আছেন, ওনারা তো এই বর্তমান সরকারের সময়ের শুরু থেকে এখন পর্যন্ত তারা ওইখানে আছেন। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এত ব্যর্থতা প্রতি তাদের ধরা পড়ার পরেও তাদেরকে ওখান থেকে কেন সরানো হচ্ছে না? বাংলাদেশ পুলিশে কি তাদের থেকে যোগ্য কোনো কর্মকর্তা নাই যে যাদেরকে দিয়ে এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করানো সম্ভব? ধন্যবাদ। না, সেটাই আমরা আলোচনা করছি আসলে। আমার মনে হয় যে ডক্টর মেহতাব সেই কথাটা প্রথমেই বলেছেন যে এখন পর্যন্ত এদেরকে কেন কোনোভাবে জবাবদিহিতার সম্মুখীন করা হয়নি, এবং জবাবদিহিতার সম্মুখীন করা হচ্ছে না বলেই বারবার এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে, এবং যাদের হাতে দায়িত্ব এটাকে বন্ধ করা তারা নির্বিকার রয়ে যাচ্ছে। এবং পুলিশ আজকে যে প্রেস কনফারেন্স করে তারা যেটা বলেছে, একটা সান্ত্বনা দেওয়ার জন্য যে হ্যাঁ তদন্ত কমিটি 2টা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পাশাপাশি এটাও বলছে যে তা এরকম কোনো ঘটনা ঘটেছে বলে তারা প্রমাণ পায়নি বা ইত্যাদি ইত্যাদি। তো এই যে ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা, মানে প্রথম থেকে আগেই তারা কি করে বলছে যে এটা হয়। সঙ্গে আমি একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে ধরেন এই যে আমাদের দীর্ঘদিন ধরে একটা বিষয়কে ধামা চাপা দেওয়া এবং বিচারহীনতা সংস্কৃতি আমাদের সমাজে চালু রয়েছে। তো ধরেন আমরা বারবার বলছি আমরা অপশক্তিকে দমন করতে চাই, আমরা সাম্প্রদায়িক শক্তিকে দমন করতে চাই, হ্যাঁ, পুলিশ বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সর্বস্তরের মানুষ বলছেন। তাহলে আমি যখন এরকম একটা ঘটনা ঘটছে, আমি জানতাম এবার পয়লা বৈশাখটা খুব ক্রাইসিস মোমেন্ট হচ্ছে, কারণ তার কিছুদিন আগে একটা রায় হয়েছে বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা টালমাটাল। তা আমার কিন্তু এবার আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা ছিল, কিন্তু আমরা উল্টা দেখতে পেলাম তার ভিন্ন অবস্থাটা।
তো এখন আমরা যদি মনে করি যে না এগুলো যদি করে থাকে, তাহলে যদি মনে করি সাম্প্রদায়িক যারা হচ্ছে পয়লা বৈশাখ চান না বা এই ধরনের সংস্কৃতি চান না, তাহলে আমরা যদি এটাকে মানে মানে করি, মানে যে কোনোভাবে ঢেকে দিতে চাই, তাহলে ওই ধরনের যৌন সন্ত্রাসী বা ধরো এই ধরনের কর্মকাণ্ড যারা স্থগিত করতে চান তাদেরকে উস্কে দেওয়া হয় না। আমার প্রশ্নটা তো এইখানে যে আমি যখন এটাকে ক্যামোফ্লেজ করতে চাইবো, তাহলে এটা মানেই হচ্ছে যে আমি যে তার পাপটা সেটাকে আমি প্রশ্রয় দিলাম। লিটন, এখানে অনেকগুলি ব্যাপার আছে। একটা তো আছে পুরুষতান্ত্রিকতার একটা বিষয় এখানটায় ভীষণভাবে প্রভাবান্বিত করে চিন্তাধারাকে। অপশক্তির কথা বলা হয়েছে। এখানে দেখতে হবে যে যাদের হাতে এই দায় দায়িত্বটা রয়েছে তারা আসলে নারীদেরকে যারা যৌন হয়রানি করে তাদেরকে প্রকৃতপক্ষে অপশক্তি বলে মনেই করে কিনা, নাকি দোষটা নারীদের উপরে দেওয়ারই চেষ্টা করে। যে নারীরা, এই প্রশ্ন তো উঠিয়েছেন দায়িত্বশীল কিছু কিছু ব্যক্তি, তাই না, যে দায়িত্বপ্রাপ্ত, এদেরকে দায়িত্বশীল বলা উচিত না, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। গতকালই হচ্ছেন, মানে ওই অংশটা বলে নি, তাহলে আপনি তারপর কথা শুরু করতে। গতকালই আমাদের মাননীয় ট্রেজারার কামালউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যানেল 24 এর একটি পূর্বাপর একটি অনুষ্ঠানে একদম শেষে যেয়ে বলেছেন নারীরা কেন রাত 9টার পরে ঘরের বাইরে থাকবে। এই ধরনের কথা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার ট্রেজারার হিসেবে তিনি এই ধরনের কথা বলেছেন। হ্যাঁ, তো সেই জন্যই বলছিলাম যে এখানে আমাদের মানসিকতার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা তো হচ্ছে সেটা, আরেকটা হচ্ছে যে আশঙ্কাটা আমি বারবারই প্রকাশ করতে চাই, হয়তো অনেকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না, কিন্তু আমার যে উদ্বেগটা আবারও আমি প্রকাশ করি সেটা হলো যে এই ধরনের অপশক্তি যারা বারবার, আমি ওই কথাটা উচ্চারণ করি যে মুক্ত বুদ্ধির চর্চাকে এবং মুক্তভাবে মানুষ বাঁচতে পারুক নারী পুরুষ সমান অধিকার নিয়ে সমান মর্যাদায়, এই বিষয়টাকে যারা গ্রহণ করতে পারে না এবং নারীদেরকে আটকে দিয়ে তাদের যে বিশ্বাস, তাদের যে মানসিকতা সেটার প্রতিষ্ঠা দেখতে চায়, তারা কিন্তু এখন প্রতিটি স্তরে চলে গেছে। এবং যাওয়ার ফলে যাদেরকে আমরা ভাবছি যে আমাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যাপার, সুরক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের মধ্যে দিয়েই কিন্তু আবার এই অবদমনগুলি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে। এক তো হলো কোনো রকম ঘটনা ঘটলে সেটার কোনো দায় দায়িত্ব না নেওয়া, কোনো সুরক্ষা না দেওয়া, সেটা আছে। আবার অন্যভাবে যে কথাটা আমি বললাম, আপাতভাবে খুব নিরীহ মনে হতে পারে যে হ্যাঁ 5:30টার মধ্যে অনুষ্ঠান শেষ করে ফেললে তো হতো না। কিসের জন্যে? আমার একটা বর্ষবরণের উৎসবের অধিকার আমার 24 ঘন্টা থেকে 12 ঘন্টা কেটে নেওয়া হবে কিসের জন্যে? এবং সেটা কিন্তু কেটে নিচ্ছে। আমি আরো খোলাসা করে বলি যে আজকে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির দাবিদার বলে ক্ষমতায় আছে তাদেরই নিয়োজিত বাহিনী। তাহলে আমরা কি করে অন্যদের কাছ থেকে, যারা সরাসরি এটা শত্রুতা করে, তাদের কাছ থেকে অন্য কিছু আশা করব? এই বিষয়টা কিন্তু গভীরভাবে চিন্তার একটা ব্যাপার রয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম না, আপনারা জানেন কিছুদিন আগেই হচ্ছে শহীদুল্লাহ হলের পুকুরের পাড়ে একটি ঘটনা ঘটেছে, সেটি নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল। এবং এই ঘটনা আপনাদের 1999 সালে বাঁধনের ঘটনাটি, কিছুদিন আগে বই মেলাতে ঘটনাটি ঘটেছে, জানেন নিশ্চয়ই। বই মেলাতে 3 জন নারীকে যৌন হয়রানির শিকার করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটছে। তারপর জগন্নাথ হলে হচ্ছে, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে না কেন? জাহাঙ্গীরনগরে তো 100 হয়ে সেঞ্চুরি করেছে, তাই না? এখন আমাদের এই ধরনের কেন হচ্ছে, এই সাইকোলজিটা আসলে খুব বোঝা দরকার। যে আমরা যদি ওই ধরনের শক্তিকে বা এই ধরনের ঘটনা যদি বিচার করতাম, কারণ অনেকের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে, এই বিষয়ে আমি একটু পরিষ্কার করতে চাই আজকে। অনেকে প্রশ্ন করছেন কি যে ঢাকা, ওই যেমন আমি একটা ফুটেজ এনেছি যে একটা ছেলের কাছে 2টো ছবি ছিল, তার নাম সজীব নামে একজন ছেলের কাছে। সেই ছবি তিনি স্বীকার করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু মাননীয় উপাচার্য তার ছবি আটকে দিয়েছেন, বলছে এই ছবি ছাড়া যাবে না। তাহলে কেমন? তারা বলছেন আমার তথ্য প্রমাণের জন্য আমরা অপেক্ষা করছি, তখন মাননীয় উপাচার্য আমার পকেটে রয়েছে, মাননীয় উপাচার্য বলছেন যে ছবি ছাড়া যাবে না, স্ক্রিনশট রয়েছে আমার কাছে। তিনি বলছেন ছবি ছাড়া যাবে না। তো এইটা যদি ঘটনা হয় তাহলে বিষয়টা কি? অনেক কাকে রক্ষা করতে চাইছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। অনেকেই বলতে যাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, হ্যাঁ ঢাকা, তারা যে দিকটি দেখাতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্নাম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম হবে। আমার কথা হচ্ছে অপরাধী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের হোক, তার তো কোনো জায়গা নেই। এবং আর দ্বিতীয় যে কথাটি হচ্ছে যে একটা পাপকে যদি আমি আড়াল রাখি, সেটাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম কি বাড়ে নাকি কমে? বরং যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি ওই অপরাধীদের চিহ্নিত করে প্রকৃত শাস্তির ব্যবস্থা করতে পারতেন, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় সমুন্নতভাবে বলতে পারত যে আমরা পাপের শাস্তি নিশ্চিত করেছি। এবং আরেকটা যেটা খুবই সাংঘাতিক অভিযোগ, যে প্রক্টরকে দেখা গেছে কম্পিউটারে তখন ভিডিও গেম খেলছেন। তো তাতে তো বোঝাই যায় যে তিনি কতটা আসলে ব্যাপারটাকে
কিভাবে নিয়েছেন গুরুত্বহীনভাবে এবং দেখেছেন। উপাচার্য কিন্তু বললেন যে না প্রক্টরের কোনো দায়িত্ব হাওলায় ছিল না, এটা বলে দিলেন কিন্তু উপাচার্য, আমরা শুনেছি। তো এই ব্যাপারগুলো আরেকটি যেটা বিষয়টি এসছে আপা, এটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার আমার মনে হয়, সেটা হচ্ছে যে যেই মৌলবাদী শক্তি মানে এই পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা ফাটিয়েছিল, বিভিন্নভাবে তারা উদীচী আতঙ্ক সৃষ্টি করে আমাদের যে নববর্ষের যে ঐতিহ্য বাঙালির, এটা তো সারা পৃথিবীতে আর এইভাবে নববর্ষ উদযাপন কিন্তু কোনো জাতি করে না, এত কালারফুল, এত চমৎকারভাবে। তো সেইটাকে যারা বন্ধ করতে চেয়েছিল এর আগে কিন্তু পারেনি, তারা কোনো ভীতি সঞ্চার করতে পারেনি, মানুষ পরের বছরে দেখা গেছে আরো বেশি মানুষ গেছেন। তারা কি এই ধরনের একটা নতুন কৌশল নিয়েছে কিনা এখন? কারণ যেটা আমরা শুনেছি যে ওইখানে প্রথমে যে 4 জনকে শনাক্ত করা গেছে বা তারা সবাই চাপদারিওয়ালা 4 জন ছিল ইত্যাদি ইত্যাদি। তো এইটা কি একটা একটা মানে নতুন কৌশল কিনা তাদের, যে এইভাবে যদি ইয়ে করা হয় তাহলে আমার মেয়েরা হয়তো কাছে আর কিন্তু বেরোবে না? মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আমরা মৌলবাদ বলে বোধহয় জিনিসটাকে খুব সাদামাটা ভাবে দেখার চেষ্টা করছি। আমার মনে হয় আমরা সবাই মৌলবাদী হয়ে গেছি এখন। কারণ এত বেশি কেন ঘটবে এই ঘটনাগুলো? সেখানে 21শে ফেব্রুয়ারির বইমেলায় কেন হচ্ছে? সেটা তো একটা সারা বছরের একটা মানে মানে সারা মাসের একটা মৌলবাদ প্রোগ্রাম। সেই অর্থে হয়তো মৌলবাদ না মেহতাব, কিন্তু অবশ্যই এই শক্তিগুলি সেই শক্তি যারা অসাম্প্রদায়িক মুক্ত চেতনাটাকে ওইভাবে আমরা বলতে পারি। নস্যাৎ করতে হ্যাঁ। চায়। এখানে আমার একটা প্রশ্ন সেই আছে। অর্থেই, না, এখানে একটা প্রশ্ন আছে যে একটু আমার আপনার সঙ্গে ডিফার আছে, যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু এই ঘটনা যে চাপা দেওয়ার জন্য যে আয়োজন, সেটা কেন সেই করছে? আয়োজনগুলো আমার কাদের সেই না না, প্রশ্নটাই। সেখানে আমার সঙ্গে কিন্তু মতভেদ সেখানটা হবে না। হ্যাঁ। আমি যেই কথাটা একটু আগে বলেছি আমি ওইটাই বললাম। সেটা বলছি যে এরা এমন ভাবে বিভিন্ন জায়গায় নিজেদের শক্তি কিংবা প্রভাব বিস্তার করে ফেলেছে এবং প্রতিষ্ঠা করে ফেলেছে, যে আমাদের মানুষ দিয়ে যাদেরকে আমরা আপাতভাবে মনে করছি, যেই জন্য আমি ওই কথাটাও বললাম যে যারা দাবি করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে, তাদের মধ্যে দিয়েই তো এই কাজগুলি করাচ্ছে। তারা তো সামনে কেউ নাই, করছে তো আমরাই, আমাদের লোকজনই তো। সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় কেন এটা আড়াল করার চেষ্টা করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এত স্বনাম খ্যাত একটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হওয়ার অবস্থানটা কত উচ্চের একটা, কত মর্যাদার একটা অবস্থান, সেই অবস্থানের ব্যক্তি এই ধরনের একটা ঘটনা তাদের এলাকায়, আর প্রক্টোরিয়াল তো একটা ডিউটি থাকে, প্রক্টোরিয়াল একটা এখতিয়ার থাকে, দায় দায়িত্ব থাকে, সেই দায় দায়িত্ব অবহেলা করে তিনি বসে বসে কম্পিউটারে দাবা খেলছেন, এবং সেটার জন্য তিনি বিন্দুমাত্র লজ্জিত না, বিন্দুমাত্র অনুতপ্ত না, যে হ্যাঁ হ্যাঁ আমি করতে পারে অনেক সময় অনেকে, তারপরে তো বলে যে আমার এটা করা উচিত ছিল না। এখন তারা সেটাকে ন্যায্যতা দেওয়ার জন্য চেষ্টা করছেন। এর থেকে মানে কষ্টের ব্যাপার আর উদ্বেগের ব্যাপার আর কি হতে না, পারে? সেটাই, মানে কেন রক্ষা করতে চাইছে ওদেরকে, সেটাও তো একটা প্রশ্ন, যে এর কারণটা কি। মানে ওইখানে একটা ঘটনাটি যেটি হচ্ছে প্রক্টরের যে অবহেলা, যেটি হচ্ছে তিনি বলেছেন ওই গেটটা তো বন্ধ থাকার কথা ছিল, তিনি আসলে খুঁজে নেননি ওই গেটটি সারা সরাদিনের টিএসসি সংলগ্ন গেটটি সারাদিনের জন্য খোলা না বন্ধ। তিনি বলছেন ওখানে বিএনসিসি ছিল, কোনো ফুটেজে একটা বিএনসিসি আপনি দেখাতে পারবেন না। তিনি বলছেন গাড়ি চলাচলের কথা ছিল না, অথচ আমরা দেখছি নির্বিঘ্নে ফুটেজে এখানে নির্বিঘ্নে গাড়ি চলাচল করছে দুপুরের পর থেকে। তাহলে এই জিনিসগুলো থেকেই প্রমাণিত হয় যে আসলে তিনি সারাদিনের জন্য এত বড় একটা অনুষ্ঠান, এবং তিনি আবার বলছেন, তিনি বারবার দেখবেন তার একটি বক্তব্য আসছে, যেমন জনবল সংকট, জনবল সংকট। আমি এত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা আয়োজন হবে, এখানে জনবল সংকট মানে হচ্ছে কি, সেটা এত বড় আয়োজন, আপনারা বলছেন 3 স্তর 4 স্তর নিরাপত্তা ব্যবস্থা। আপনারা যে ঢাকা আরেকটি সমস্যা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে নিতে পারে না। কেন পারে না? তার প্রধান কারণ হচ্ছে আপনারা ডাকসুকে 23 বছর ধরে বন্ধ রেখেছেন, আপনারা পরিবেশ পরিষদকে অকার্যকর করে রেখেছেন। এই নববর্ষ উদযাপনের আগে কোন একটি ছাত্র সংগঠন সহ বা ছাত্রদের সঙ্গে তারা কি কোনো মত বিনিময় করেছেন যে এত বড় একটা অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিমিসেসে হবে, হ্যাঁ আমরা কিভাবে সাকসেস করতে পারি? এই ধরনের কোনো বিন্দুমাত্র তারা পদক্ষেপ গ্রহণ করে। আমরা যদি একটু একটু অন্যদিকে এখন নজর দিই, যে আমরা ধরেই নিচ্ছি যে প্রশাসন বা সরকার এদের কাছ থেকে আসলে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাবে না, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে ছেলে যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই যদি বলি বা যাই হোক, তাদের খুবই কম সংখ্যক নিশ্চয়ই এই ধরনের মানসিকতা, 30 থেকে 35 জন আমরা যতটুকু এই ধরনের আন্দাজ মানসিকতা। পেয়েছি। বাকিরা তো নিশ্চয়ই আমার মনে হয় সুস্থ মানসিকতার হওয়া উচিত। তো এখানে- তাদের দিক থেকে একটা আমি আগামী দিনের কথাই বলছি, যে এই ধরনের ঘটনা প্রতিহত করার জন্য তাদের দিক থেকে কি একটা
উদ্যোগ আসতে পারে আমি কিনা? একটু একটু যদি বলি সংক্ষেপে, ধরেন এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিমিসে ঘটেছে। এখানে বহিরাগত থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও থাকতে পারে। তা আমি যদি বলি যে আমি ছাত্র ইউনিয়নের সভাপতি, এর আগের পরিচয় হচ্ছে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো আমি কিন্তু আমার সঙ্গে আরো যারা ছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু ওই জায়গাটিতে সেভ করার জন্য এগিয়ে গেছে। তো এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে দোষ দেওয়ার কিছু নেই। সেই হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে ঐতিহ্য, সুনাম, মর্যাদা সেটা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু না, এই যে আমি বলতে চাচ্ছি যে ওইখানে যেইখানে ঘটনাটা ঘটেছে সেইখানে এই ছাত্র ইউনিয়নের এই 4-5 জন কর্মী ছাড়া আর বাকিরা কি অনেক করলো? লোক ছিলেন, অনেক লোক ছিলেন। তাদের মধ্যে কি এই সচেতনতার মানে এমনই একটা সময় আসলো, আবার ভালো বলতে পারেন, আমি আলোচনা করছিলাম যে ওইখানে দেখবেন আপনি ফুটেজে সবাই দাঁড়িয়ে দেখছে আর একটা বিশাল গ্রুপ তাদের উপর হামলে পড়ছে। তখন আমরা একটা সময় এমনও ভয় পাচ্ছিলাম, আমরা যারা ছিলাম, যে ওদেরকে যদি সাহায্যের জন্য ডাকি ওরা না আবার সেই যৌন নিপীড়নের সঙ্গী হয়ে যায়। আমরা এমন ভয় পাচ্ছিলাম। সেটাই কিন্তু মোর্শেদের প্রশ্ন আমার মনে হয় গভীরে। মোর্শেদ সেটাই বলার চেষ্টা করছে যে এটা কি করে হতে পারে যে 30-35টা ছেলে সক্রিয়ভাবে এই কাজটা করছে, আর সবাই তো নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থেকে সেটাকে মোটামুটি একটা সমর্থনই দিয়ে গেছে, সেটার বিরুদ্ধে তো দাঁড়ায়নি কয়েকজন ছাড়া। আরেকটা প্রশ্ন মোর্শেদ করেছে, যেটা আমারও প্রশ্ন আজকে নতুন প্রজন্মের কাছে, কারণ আমি কিন্তু ভীষণভাবে সক্রিয় একটা, আমি কোনো দলের সঙ্গে ছিলাম না কখনো, কিন্তু অত্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মী হিসাবে আমি নিজের পরিচয়টা চিন্তা করে নিতে পারি বিশ্ববিদ্যালয়ের সময়। আমরা কিন্তু যে কোনো সময় এই ধরনের, এবং আমরা পাকিস্তানি আমলে এই ঘটনাগুলি করেছি, কারণ আমার বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হয়ে গেছে 71-এ, আমি তার আগের ঘটনা বলছি। আমরা কিন্তু নিজেদের মধ্যে ব্রিগেড তৈরি করতাম, আমরা আমাদের স্বেচ্ছাসেবী কিন্তু তৈরি করে রাখতাম, যে এক একটা যখন বড় বড় অনুষ্ঠান হবে তখন আমরা সেখানটায় উপস্থিত থাকবো, এবং এই যে একটা সুরক্ষা দেওয়ার ব্যাপারটা, আমরা সেই সময় পাকিস্তানি পুলিশের কাছে আমাদের তো কোনো প্রত্যাশাও ছিল না, সেই জন্য আমরা আরো হয়তো সেই কারণে অনেক বেশি আমরা নিজেরা করতাম। কিন্তু এখনকার ছাত্র সংগঠনগুলি কখনো কি এইভাবে চিন্তা করেছে যে আসলে এই ধরনের একটা বিরাট উৎসবের সময়, কিন্তু বইমেলায় আমাদের হয়েছে, 31শে ডিসেম্বর হয়েছে, অন্যান্য সময় হয়েছে, এই চিন্তাটা কি ছাত্র সংগঠনগুলির মধ্যে রয়েছে যে আমাদেরও এইখানটায় সাধারণ নাগরিক হিসেবে কিছু দায় দায়িত্ব আছে এটা দেখা, সেটা কি কখনো করে? ওই জায়গাটিতেই যেটি হচ্ছে, ধরেন আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করি, যারা আমরা করি না বিচ্ছিন্নভাবে না, বিচ্ছিন্নভাবে সার্বিকভাবে সাংগঠনিক চিন্তা আমাদের জন্য রয়েছে। যারা আসলে ক্যাম্পাসের ইজারাদার দাবি করেন, বিভিন্ন যারা আছে বড় বড় সংগঠনগুলো, তাদের কিন্তু আমরা এই সকল বিষয়ের সময় খুঁজে পাই না। এবং খুব মজার ব্যাপার, তাদের কিন্তু এই সকল বিষয়ের সময় আমরা খুঁজে পাই না। হ্যাঁ, তো এই ধরনের আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন, মানে বিষয়টা আমাদের প্রশ্ন না, আমি যেটা বলতে পারছি যে কিছু কিছু সংগঠনের প্রতি আমাদের প্রত্যাশা সেগুলো হয়তো নাই, সেগুলো নেই, আমি সেই আমাদের দিকেও আসলে যাচ্ছি না। আগামীতে যাতে করে এই মৌলবাদী চক্রই বলবো আমি তাদেরকে, তারা যাতে আমাদেরকে মেয়েদেরকে বাধাগ্রস্ত না করতে পারে, নিরুৎসাহিত না করতে পারে এই ধরনের উৎসবে যেতে, তার জন্য কি উদ্যোগ ছাত্র সমাজ গ্রহণ করতে পারে? তারা তো সাধারণ ছাত্রছাত্রীরাই তো নিজ উদ্যোগেই তো বলতে পারে, হ্যাঁ আগামীতে তোমরা আসো, আমরা তোমাদের নিরাপত্তা দেব। এই ধরনের কোনো উদ্যোগ হতে পারে কিনা, আমি সেই প্রশ্নে আসছি। আমি বলবো, যদি এই প্রসঙ্গে আমি বলি, প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগে এটা আসলে বুঝতে হবে যে আমারও একটি বিশ্ববিদ্যালয়, একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এবং আপনি যেটা বলেছেন এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু, এই প্রসঙ্গে আমি আসতে যাচ্ছিলাম। ডাকসুটা যে অকার্যকর, ডাকসুটাকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক চিন্তা করলে হবে না। এই ডাকসু আজকে অকার্যকর থাকার ফলেই বাংলাদেশে আর্থসামাজিক সাংস্কৃতিক অবস্থার অবনমন ঘটেছে। আজকে সঠিক রাজনৈতিক নেতৃত্ব উঠে আসছে না ডাকসুর কারণে। ডাকসুর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি একনায়কতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, কোনো গণতান্ত্রিক চর্চা এখানে নেই। এখানে এই ধরনের ঘটনা তাহলে কেন ঘটবে না কেন? হ্যাঁ, ধরুন আজকে আরেকটি ঘটনা আমি বলি। আজকে খবর পেলাম ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে এই ঘটনার জন্য কিছু মেয়েরা উদ্যোগ নিয়েছে, তারা প্রতিবাদ করবে। তাদের সেই টিচার, একজন শিক্ষক, একজন শিক্ষিকা, তিনি আটকে দিয়েছেন যে না করা যাবে না। তিনি আটকে দিয়েছেন, না এটা ঘটনা করা যাবে না। বিভিন্ন হল থেকে নির্দেশনা বন্ধ করে যাচ্ছে। এটা কি মানে এখানে আমার কথা হচ্ছে 2002 এর সামসুনাম হল মুভমেন্ট যখন আমাদের লাস্ট, হ্যাঁ না, আমার কথা হচ্ছে যে শিক্ষিকা আটকে দেবার সেই রাইটটা কিভাবে রাখেন, তাই না? এখানে তো একটা তরুণ প্রজন্মের মধ্যে থেকে যে জিনিসটা উঠে আসবে, সেখানে শিক্ষক শিক্ষিকার কোনো কিন্তু রোলই নেই, সেটা তরুণদের পক্ষ থেকে আসবে। এবং লিটনের মতন ছেলে, আমি মনে করি যে আমি আজকে ও আসবে শুনে অনুষ্ঠানে, আমি বলছিলাম অনুষ্ঠানের আগে যে আমি খুব নিজেকে
মানে ধন্য মনে করব ওর সঙ্গে দেখা হলে। কারণ আমরা যারা মানে ব্যর্থ হয়েছি, আমরাও কিন্তু ব্যর্থতার দায় কাঁধে নেব, যে আমরা আমাদের প্রজন্মকে তৈরি করতে পারিনি। এখানে কিন্তু ব্যর্থতার দায় সবারই, আমি কিন্তু নিজেকে একেবারেই আলাদা করছি না। কিন্তু সেখানে যখন এই ধরনের লিটনদের মতন ছেলেদের আমরা অল্প সংখ্যক দেখছি, তখনও কিন্তু একটা আশার আলো কিন্তু দেখতে পাই। হ্যাঁ, তো সেই আশার আলোটা নিয়েই মনে হচ্ছে যে বাঁচার একটা আগ্রহ খুঁজে পাই আমরা তখন। তো তোমাদের মতন ছেলেদের কাছ থেকে আসলে আমাদের অনেক প্রত্যাশা, কিন্তু আমি জানি যে তোমরা আসলে সংঘবদ্ধ হতে পারছো না, কারণ আমরাই তোমাদেরকে সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছি। তো আমরা যদি সেই দ্বারটা না খুলে দেই, আমরা যারা সিনিয়র আছি, আমরা যারা মানে অগ্র ভাগে রয়েছি, আমার মনে হয় আমরা সবাই ব্যর্থ হয়েছি। তো এখানে ওদের তরফ থেকে যদি একটা কিছু আগুন জ্বলে, তাহলে আমরা সেটার অপেক্ষা করছি অনেক দিন ধরে, কিন্তু সেটা কবে জ্বলবে আমরা দেখতে পাবো কিনা জানি না। ভীষণভাবে অপেক্ষা করছি সেটার জন্য। সবসময় আমাদের মনে অনেক হচ্ছে সময় এসে গেছে। কিছু আসলে একটা ঘটবে। আমরা এবার নামও দিয়েছি, এটা পাল্টা আঘাত আনার সময় হয়েছে। হ্যাঁ, সময় সেই। এসে গেছে, আসলে সেটা করতে হবে সবাই মিলে। আমার মনে হয় এই প্রতিরোধটা আমাদের করতেই হবে, না হলে কিন্তু আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। তো আমরা আশা করব আমাদের নতুন প্রজন্ম আমাদের আশার আলো দেখাবে। এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনাগুলো, তা থেকে যেন সেরকম ঘটনাগুলো যেন না ঘটে, সেই জন্য তারা সজাগ থাকবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।